স্বাধীনভাবেই প্রায় স্বাধীনভাবে উনি বাংলা শাসন করছিল। পরে ওই যে দেখেন যে দিল্লির সম্রাটদের সব পারিবারিক দ্বন্দ্বের সুযোগে বাংলায় নিযুক্ত সুবাদার মুর্শিদ কুলি খান অনেকটা স্বাধীন চেতা ভাবেই নিজেকে নবাব বলে ঘোষণা করেন। এবং ওই যে বলে না এই যে কি একদম নবাবী আমল, যে একদম নবাবের মতো চলতেছে, এটাকে বাংলায় এখনো কিন্তু বলে। আমার এক চাচা আছে, সম্পর্কে চাচা বাড়ির, ওনার নাম হচ্ছে নবাব, ঠিক আছে? তো ওনার এটাই বলে যে একদম কি নবাব মানে হচ্ছে স্বাধীন চেতা, বলে যে একদম সে নবাবের মতো চলতেছে, নবাবের মতো চলতেছে মানে নবাব ছিল অনেকটা স্বাধীন চেতা ভাবে সে চলছিল, এই জন্য বলে যে নবাবের মতো চলতেছে। এবং স্বাধীন নবাবী আমলের সূত্রপাত হয়, বাংলায় মোগলদের প্রভাব কমে যায়, স্বাধীন নবাবী আমলের সূত্রপাত হয়। এরপরে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব, এবং তিনি ঢাকা থেকে রাজধানী, খুব গুরুত্বপূর্ণ, এই মুর্শিদাবাদ এদের নিয়ে গেছে, ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদ বা মকসুদাবাদে নিয়ে গেছে। ওই যে গোপাল ভাঁড় আমরা দেখি না, এই গোপাল ভাঁড়ের যে নবাব, সেই হচ্ছে এটারই, এই যে মুর্শিদ কুলি খান, মানে মুর্শিদ কুলি খানের সেই নবাবী আমল এটারই। সে মুর্শিদ কুলি খান না, সে হয়তো বা অন্য কেউ হবে, অন্য কোনো জন হবে আরই। তো এই মুর্শিদ কুলি খান হচ্ছে ছিল ওই সময় বাংলার নবাব ছিল, যে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব, এবং ওনার রাজধানী ছিল মুর্শিদাবাদ যেটা। তো ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে গেছে। মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খান রাজা ডোডরমল ও শাহ সুজার ভূমি রাজস্ব যে বন্দোবস্ত, তাহলে রাজা ডোডরমল, বলেন তো ডোডরমল কার কার অর্থ সচিব ছিল, অর্থমন্ত্রী ছিল? ওই যে সম্রাট আকবর, সম্রাট আকবরের যে অর্থ সচিব, অর্থমন্ত্রী, যার নাম ছিল ডোডরমল। এই ডোডরমল একটা ভূমি রাজস্ব ব্যবস্থা, আর শাহ সুজাও একটা ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করছিল। এই দুইজনের ভূমি রাজস্ব ব্যবস্থাটাকে বাদ দিয়ে মানে এগুলোকে সংস্কার করছে উনি, সংস্কার করে মাল জামিনী নামক রাজস্ব ব্যবস্থা চালু করে। তাহলে মাল জামিনী নামক রাজস্ব ব্যবস্থা চালু করছে কি? মুর্শিদ কুলি খান মাল জামিনী নামক রাজস্ব ব্যবস্থা চালু করছে। এরপরে তাহলে মাল জামিনী কি? মাল জামিনী হচ্ছে এরকম, যে মাল জামিনী শব্দ মানে মাল জামিনী ফার্সি শব্দ মাল ও জামিন হতে উদ্বুদ্ধ। তো এখানে মাল শব্দের অর্থ যে যে কোনো ধরনের সম্পত্তি, মাল মানে যে কোনো ধরনের সম্পত্তি, যা বাংলার রাজস্ব ব্যবস্থার বিশেষ ভূমি রাজস্বকে বোঝানো হতো। তাহলে মাল দ্বারা বোঝানো হতো ভূমি রাজস্ব ব্যবস্থাকে। আর জামান মানে হচ্ছে কি? ঋণ পরিশোধ নিশ্চয়তা প্রদানকারী জামিনদারকে বুঝানো হতো। তার মানে মাল জামিনী হচ্ছে, মাল হচ্ছে ভূমি, আর জামিনী মানে কি? জামিনদার, যে যে এই মাল এই যে যে মানে ভূমির কর দিবে, এইটার যেই নিশ্চয়তা দানকারী জামিনদার, তাকে বোঝানো হতো। অতএব মাল জামিনী বলতে রাজস্ব পরিশোধের নিশ্চয়তা প্রদান করা এক ব্যবস্থা বা বন্দোবস্তকে বোঝানো হতো। তার মানে মাল জামিনী ছিল এরকম, যে সে যে রাজস্ব দিবে এটার একটা নিশ্চয়তা প্রদানের জন্য এই মালজানি ব্যবস্থা ছিল। 18 শতকে মুর্শিদ কুলি খান রাজস্ব ব্যবস্থা সংস্কারের মাধ্যমে এই শব্দটি প্রয়োগ করেন। তাহলে 18 শতকে মুর্শিদ কুলি খান তার নিজের রাজস্ব ব্যবস্থা সংস্কার করতে মাল জামিনের প্রথা চালু করছে। তা আমরা দেখব যে তার যেই কিছু নিদর্শন, সেটা হচ্ছে কদর তলব খান মানে মসজিদ, ও করতলব খান মসজিদ, এটা হচ্ছে মুর্শিদ কুলি খানের আমলের ঢাকার বেগম মাজার। এটা হলো ঢাকার বেগম মাজার। তো দেখছেন যে কি অবস্থা আমাদের একটা মসজিদ, এটাতে এখন কার্যক্রম চলে না। দেখছেন ওখানে সে ট্রেডিং দিয়ে রাখছে, ওখানে আবার সামনে আবার তার কি হজবরল অবস্থা, মানে একটা প্রাচীন একটা নিদর্শন, আর সেটার অবস্থা কি? আমরা বাঙালিরা আসলে কোনো কিছু সংরক্ষণ করতে জানি না। এখন নবাব আলিবুদ্দি খান, এখন দেখেন যে নবাব আলিবুদ্দিন খান কিভাবে আসলো সেটা। তো নবাব আলিবুদ্দি খান আপনার সুজাউদ্দিনের মৃত্যুর পর, এই সুজাউদ্দিন ছিল এই এই মুর্শিদ কুলি খানের, মানে এখানে বলা হয়তো মুর্শিদ কুলি খানের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার কন্যা যেই কন্যার যেই স্বামী, মানে তার জামাইকে, স্বামী সুজাউদ্দিন খানকে সে কি সম্রাট ফখরুশিয়ার বাংলায় সুবাদার নিয়োগ করেন। তাহলে মুর্শিদ কুলি খান যখন মারা যায়, তখন তার কন্যার যেই হাজবেন্ড মানে তার জামাই সুজাউদ্দিন খানকে সম্রাট ফখরুশিয়ার, মানে যে দিল্লির সিংহাসনে বসে আছে, সে বাংলায় সুবাদার হিসেবে পাঠায়। তো সুজাউদ্দিন একজন স্বাধীন নবাবের মর্যাদা নিয়ে সিংহাসনে বসেন।
একজন মানে সে নিজেকে স্বাধীনভাবেই বসছিল আর কি। এবং তিনি একজন দক্ষ শাসক ছিল। তো কিন্তু সুজাউদ্দিনের মানে শেষ জীবন খুব সুখে কাটে না, কারণ জমিদারদের সাথে তার একটা সুসম্পর্ক গড়ে উঠলেও সে তার শেষ জীবনে একটা মানে বিভিন্ন ষড়যন্ত্র টড়যন্ত্র ছিল। তো যার ফলে সুজাউদ্দিনের পর তার পুত্র সরফরাজ খান যে ছিল, সরফরাজ খান বাংলার উড়িষ্যার নবাব হন। তার আহ, অযোগ্যতার কারণে বাংলায় আবার সিংহাসনের মধ্যে আবার একটা বিশৃঙ্খলতা লাগে। তার মানে দেখা গেল মুর্শিদ কুলি খানের কোনো ছেলে ছিল না, তার জামাই সুজাউদ্দিন খানকে বসানো হয়েছে। তার জামাইয়ের মৃত্যুর পরে বা তার জামাই আহ, আহ, মৃত্যুর পরে তার ছেলে যেটা সরফরাজ খান, সে বাংলার নবাব হিসেবে বসলো, কিন্তু সে খুব একটা যোগ্য ছিল না। এজন্য তার সময় আবার বিশৃঙ্খলা হয়। এই এই বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আপনার বিহারের যেই বিহারে নায়েবে আজিম বলে, মানে বিহার যে শাসন করত, বিহারের যে নায়েবে আজিম ছিল, মানে বিহারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তার নাম ছিল আলীবর্দী খান। খেয়াল করেন, তাহলে মুর্শিদ কুলি খানের মৃত্যুর পরে তার জামাই বসছিল সিংহাসনে। তারপরে সে তার জামাইয়ের ছেলে বসছিল। এই ছেলে ছিল অযোগ্য। পরে আলীবর্দী খান, যিনি বিহারের একটা উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, সে এই সরফরাজ খানকে পরাজিত এবং নিহত করে মুঘল সম্রাটের অনুমোদন নয়, সে মুঘল সম্রাটের অনুমোদন না নিয়ে নিজের বাহুবলে বাংলার ক্ষমতা দখল করে নিয়েছেন। তার মানে সম্রাট এই সুবেদার আলীবর্দী খান, উনি মুঘল সম্রাটের ম্যান্ডেট না নিয়েই বাংলায় বসে গেছে বাহুবলে। মানে চিন্তা করেন যে ওই সময় মুঘল সাম্রাজ্য কত দুর্বল ছিল। তো এই আলীবর্দী খানের সময় একটা বড় একটা ঘটনা, যেটা তাকে তার প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। তো মির্জা মোহাম্মদ আলী, এই আলীবর্দী খান সে কিন্তু অনেক ভালো যোদ্ধা ছিল। তো তার সময় বর্গী নামে মারাঠা যে যে দস্যু মারাঠারা ছিল, ওই সময় তারা দস্যুতা ভিত্তি করতো। তারা মহারাষ্ট্রের মহারাষ্ট্র থেকে আসতো, ভারতের মহারাষ্ট্র থেকে এই মারাঠা দস্যুরা এসে বাংলায় বিভিন্ন জায়গায় ধন সম্পদ নিয়ে যাইত। এই বর্গীদের ওই যে কি বলে, আচ্ছা কি বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কি, সেরকম একটা আছে। তো খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গী হলো দেশে। এই যে সেই বর্গী, এই বর্গী, ওদেরকে বর্গী বলা হইতো কারণ ওরা ঘোড়ার পিঠে বল্লম নিয়ে আসতো, বল্লমের খোসা দিয়ে মানুষ মেরে ফেলতো। এই জন্য ওদেরকে বলতো বর্গী। ওরা ছিল মারাঠা দস্যুদেরকে, এই যে মারাঠা দস্যু, এই যে এই মারাঠা যারা আছে এদের সাথেই কি হয়েছে, যে যুদ্ধ হয়েছিল যে আহমদ শাহ আবদালি, আহমদ শাহ আবদালির যুদ্ধ হয়েছিল এই মারাঠাদের সাথে 1761 সালে। 1761 সালে মারাঠাদেরকে পুরোপুরি দমন করছিল। তো এখানে মারাঠাদের যেই দস্যুরা, যে বর্গী মানে মারাঠারা, ওদের সাথে আলাউদ্দিন খানের যুদ্ধ হয়েছিল এবং সে এই মারাঠাদেরকে বাংলা থেকে বিতাড়িত করছে। তো এই বর্গীরা এসে বাংলার ধন সম্পদ যা যা আছে সব লুটপাট করে নিয়ে যেত, মানুষ না খেয়ে মরতো। পরে এই আলীবর্দী খান বর্গীদেরকে দমন করছে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় উপাদান, বড় সাফল্য। এরপর তিনি আহ, তিনি আপনার 1717 সালে বাংলায় স্থায়ী সুবাদার হিসেবে নিযুক্ত হন এবং রাজধানী ঢাকা থেকে স্থানান্তর করে, আচ্ছা আমি সরি সরি আমি তো মুর্শিদ কুলি খানের কথা কথা বলতেছি। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে এরপর 1756 সালে এই নবাব আলীবর্দী খান 1756 সালে এপ্রিল মাসে তিনি মারা যায়। এখন তিনি মারা যাওয়ার আগে সে ওসিয়ত, না স্লাইড চেঞ্জ করি না, আলীবর্দী খানেরটাই দেখা যাচ্ছে। এখন চেঞ্জ করতেছি, এখন দেখতেছি এখানে কোনটা দেখা যাচ্ছে, মুর্শিদ কুলি খান। এখন এখন চেঞ্জ হয়েছে কিনা দেখেন তো। ও তাহলে তাহলে আবার ঝামেলা। আজকে আজকে আমাদের এখানে টেকনিক্যাল প্রবলেমটা একটু বেশি, এত সমস্যা তো কখনো হয় না। এখন আমরা পলাশী পর্যন্ত চলে আসছি। আগে সরাসরি ফেসটা চলে আসতো, এখন দেখি যে বহুত কাহিনী টাহিনি করে আনতে হয়। মানে এটা কেন এরকম হইলো হঠাৎ, এটা মনে হয় ওদের
দেখছেন, মহা ঝামেলার মধ্যে আছে। এই যে এখানে স্লাইডটা শো হয় না, সমস্যা হচ্ছে এখানে। এটাকে যখন এটাকে যখন বড় করি তখন আর, আচ্ছা এখন আসছে, মানে হঠাৎ হঠাৎ একটু প্রবলেম করে। হ্যাঁ, এরপরে আমরা দেখবো এখন আমরা আলিবুদ্দি খানের কথা বলছিলাম, এই আলিবুদ্দি খান। তো আলিবুদ্দি খানের সময় বর্গীদেরকে দমন করা হয়। এরপর আলিবুদ্দি খান 1756 সালে এপ্রিল মাসে উনি মারা যায়। তো উনি মারা যাওয়ার পূর্বেই উনি বলছিল যে তার পরবর্তী যে সিংহাসনে বসবে সে হচ্ছে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলাকে সে আপনার তার যে নাতি, তার ছোট মেয়ের ছেলে ছিল এই নবাব সিরাজউদ্দৌলা। তো নবাব সিরাজউদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসানোর জন্য আগে থেকেই সে মনোনীত করে গেছে এই মানে আলিবর্দী খান। তো এরপর তো এরপর যথারীতি সিরাজউদ্দৌলা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব, এবং তার পিতার নাম ছিল জৈনুদ্দিন, তার মাতার নাম ছিল আমেনা। নবাব আলিবর্দী খান তার মৃত্যুর পূর্বে দৌহিত্র মানে নাতি সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব হিসেবে মনোনীত করেন। এখন এই জিনিসটা তার বড় মেয়ে যে ঘসেটি বেগম, সে ঘসেটি বেগমের কি সহ্য হয় নাই যে তার খালা, যে তার নিজের ছেলেকে ছিল সে সিংহাসনে বসানোর জন্য। সে ঘসেটি বেগম চাইছিল যে তার খুব সমস্যা করতেছে আজকে। একবার দেখি যে নেটওয়ার্ক আমাকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, আবার স্লাইড স্লাইডে সমস্যা, এই আবার সে আগের মতো কাহিনী। আগে এটা সরাসরি চলে আসতো, এখন দেখি যে এখানে লোডিং নিচ্ছে। ভাই আপনি আগে স্ক্রিনশট দিয়ে রাখবেন, হ্যাঁ হ্যাঁ তাইলে মনে হয় প্রবলেম হবে। হ্যাঁ 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 স্ক্রিনশট দিয়ে রাখবো। না, এতদিন তো প্রবলেম হয় না, এই জন্য স্ক্রিনশট দেই নাই। স্ক্রিনশট না দিয়ে, আচ্ছা স্ক্রিনশট স্ক্রিনশট আছে কিনা আমি একটু দেখে নিই, দাঁড়ান। স্ক্রিনশট আছে মনে হয়, আমি তো সরাসরি এখান থেকে দেখতেছি। স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট আছে। তাহলে আমরা স্ক্রিনশট থেকেই পড়ি। এতক্ষণ দেখছেন এটা, আপনি ভালো একটা জিনিস মনে করেছেন যে স্ক্রিনশট ছিল, স্ক্রিনশটটা দেখি আমরা দেখি। এখন এখানে যেটা আছে যে আপনার এই হচ্ছে আমাদের আলিবর্দী খান, এখন দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল থেকে ওইভাবে স্ক্রিনশট দিয়ে রাখবো, যেহেতু আমাদেরকে ডিস্টার্ব করতেছে স্ক্রিনশট দিয়ে রাখবো। এখন নবাব আলীবর্দী খানের প্রকৃত নাম তো মির্জা মোহাম্মদ আলী, সেটা বললাম, মারাঠাদেরকে ইয়ে করলো। তো সিরাজউদ্দৌলার শেষ যেই ইয়া ছিল, বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা, এবং তার পিতার নাম জৈনুদ্দিন, মাতার নাম আমেনা বেগম। 23 বছর বয়সে তিনি ক্ষমতা আহরণ করেন। তিনি কত সালে কত তারিখে বসছে? 10 এপ্রিল
1756। 10 এপ্রিল, এটা গুরুত্বপূর্ণ, 10 এপ্রিল 1756 সালে মাত্র 23 বছর বয়সে তিনি বাংলার সিংহাসনে বসলে, মতান্তরে 22 বছরও বলে। তো এরপর আমরা দেখলাম যে এরপর 1756 সালে এরপর আরেকটা ঘটনা ঘটছে তার সময়, যে 1756 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করা হয়েছিল। এখানে কিছু গুলাকে বাদ গেল কিনা আমি চিন্তা করতেছি, স্ক্রিনশট গুলা কি ঠিক মতো দিলাম? এখানে কিছু তথ্য তো এখানে দেখতেছি না। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি। তাহলে এখানে যে 1756 সালে ফোর্ট উইলিয়াম দখল করে কলকাতার নাম দেন তিনি আলীগড় নগর। তাহলে 1756 সালে সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দখল করেন এবং বাংলার এবং কলকাতার নাম দিয়েছে আলীগড় নগর, মানে তার তার দাদার নাম অনুসারে, আলিবর্দী খানের নাম অনুসারে। এবং ইংরেজদের কাশিম বাজার দুর্গ দখল করেন। তাহলে দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে আলীনগর দখল করছে, আর একটা হচ্ছে ইংরেজদের কাশিম বাজার দুর্গটা দখল করেন। এরপর একজন লোক, তার নাম ছিল হলওয়েল, সে একটা কাহিনী রচনা করলো অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যার নামক একটা ভুয়া একটা কাহিনী রচনা করলো। রচনা করে আলিবর্দী মানে আমাদের যেই সম্রাট নবাব সিরাজউদ্দৌলা, এই নবাব সিরাজউদ্দৌলার ইমেজ খারাপ করার জন্য, তার বিরুদ্ধে খেপে তোলার জন্য এই অন্ধকূপ হত্যার একটা কাহিনী রচনা করেন। এই চলে কি হলওয়েল। তাহলে অন্ধকূপ হত্যা কাহিনী রচনা করেন কে, তৈরি করেন কি, হলওয়েল। এখানে বলা হইতেছে একটা ছোট একটা জায়গায় নবাব অনেক ইংরেজদেরকে রাখছে, রাইখা পরে ওরা এখানে মারা গেছে। এই হলওয়েল এই এই ষড়যন্ত্র তৈরি করলো। তারা বলল যে 100 জুন মাসের প্রচন্ড গরমের মধ্যে ক্ষুদ্র পরিসরে 146 জন ইংরেজ বন্দীদেরকে রাখছিল, এর মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এবং এই ঘটনাটা ছড়াইয়ে দিছে কি, হলওয়েল। এটাকে অন্ধকূপ হত্যা নামে অভিহিত করা হয়। তো এরপর উনি 1756 সালে যথাক্রমে কলকাতার যে মানে ফোর্ট উইলিয়াম দুর্গটা দখল করে উনি ওটার নাম দিয়ে দিছে আলীগড় নগর, এটা তো বললাম। আর ইংরেজদের কাশিম বাজার দুর্গ দখল করে ফেলছে 1756 সালে। তাহলে এই ঘটনাগুলা ঘটার পরে যে তারা এই ঘটনাগুলো ঘটার পরে কিন্তু তারা অনেক বেশি পরিমাণে, ইংরেজরা চিন্তা করলো যে কিভাবে সিরাজউদ্দৌলাকে থামানো যায়। পরে এই যে ঘসেটি বেগমের সাথে শুরু করে, ঘসেটি বেগমের সাথে যে ষড়যন্ত্রকারী যারা ছিল, রায় দুর্লভ, জগৎ শেঠ। এই যে জগৎ শেঠ, ওরা ছিল একটা বিখ্যাত একটা বণিক শ্রেণী। মানে জগৎ শেঠ, রায় দুর্লভ, ওরা এই যে জগৎ শেঠ, ওরা হলো একটা বণিক শ্রেণী, মানে ওরা হচ্ছে ব্যবসায়ী। এই যে কিছু ব্যবসায়ী প্রাসাদের মধ্যে যারা ছিল, মীর জাফর, উমিচাঁদ, রাজবল্লভ, এরকম সহকারে আরো যারা আছে, ওরা সবাই সবার সাথে একটা ষড়যন্ত্র তৈরি করে এরপর তারা একটা যুদ্ধ তৈরি করে দিল, একটা যুদ্ধ শুরু হইলো। সেটা হচ্ছে যে পলাশী যুদ্ধ, 23 জুন 1757 সালে। তাহলে 23 জুন 1757 সালে, এটা আশা করি আমাদের সবারই মনে আছে বা মুখস্থ রাখতে হবে। 23 জুন 1757 সালে ভাগীরথী নদীর তীরে পলাশীর অম্র কাননে এই সকাল 9:30টার দিকে যুদ্ধটা শুরু হয়। তো ভাগীরথী নদীর তীরে পশ্চিমবঙ্গ, আর পক্ষসমূহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলা। এই বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ডেনমার্ক যারা আছে, ওরা কিন্তু নবাবকে আপনার ইয়ে দিছিল, কি বলে, সাপোর্ট দিছিল। ওরা চাইছিল যে যাতে নবাব জয়ী হয়, ওদের ব্যবসায়িক উদ্দেশ্যের জন্য, যাতে ব্যবসায়িক উদ্দেশ্য ঠিকঠাক থাকে, এই জন্য সেই কাজটা করলো। তারা এখানে একটু নবাবকে সাপোর্ট দিল। তাহলে হলওয়েল অন্ধকূপ হত্যা সেটা বললাম, কলকাতা জয় করে আলীগড় নগর নাম দিল 1756, সেটাও বললাম। 23 জুন ইংরেজদের কাছে পলাশীর যুদ্ধে তিনি এই যুদ্ধে তিনি পরাজিত হয়। ধারণা করা প্রথমে নবাব কিন্তু আগে ছিল, প্রথম যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধে কিন্তু প্রথমে নবাব আর আগে ছিল, কিন্তু পরবর্তীতে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় সে এখানে মানে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় যুদ্ধের সময় সে এখানে মারা যায়, মানে যুদ্ধে হেরে যায় আর কি। তাহলে মীর জাফরের বিশ্বাসঘাতকতা করছে। এখন মীর জাফরের আগেও বাংলায় একজন বিশ্বাসঘাতক ছিল। মীর জাফরের আগেও বাংলায় আহ, মীর জাফরের সময় আগেও বাংলায় একজন বিশ্বাসঘাতক ছিল, সেই হলো আপনার তার নামটা আমি তো ভুলে গেছি, যে বর্গীদের সময় বর্গীরা যাতে বাংলায় এসে, বর্গীরা যখন বাংলায় আসতো, তখন ওরা তো ধরেন লুটতরাজ করতো, এখন ওদেরকে ইনফর্ম দিত, ইনফরমার ছিল ওদের। ওই বিশ্বাসঘাতক, ওর নামটা আসবে না, ঠিক আছে। এখন
সিরাজউদ্দৌলাকে সমর্থন করছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রধান সেনাপতি হলো ব্রিটিশদের পক্ষে। তাহলে সিরাজউদ্দৌলাকে সমর্থন করে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি যে ফ্রান্স, আমি তাহলে একটু ভুল বলছিলাম, ডেনমার্ক বলছিলাম। এখানে বলা হচ্ছে যে এখানে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলাকে সমর্থন করছে। আর প্রধান সেনাপতি ছিল ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ ও বাংলার পক্ষে মোহনলাল। তাহলে ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ, বাংলার পক্ষে মোহনলাল। এখানে ইংরেজ সিরাজউদ্দৌলাকে সমর্থন করে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর প্রধান সেনাপতি ছিল ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ, বাংলার পক্ষে মোহনলাল। তো এরপর যে আমরা তাহলে এখানে দুটো ইনফরমেশন, একটা হচ্ছে সিরাজউদ্দৌলাকে সমর্থন করছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা মনে রাখতে হবে। ইংরেজদের সেনাপতির কথা আমরা জানি রবার্ট ক্লাইভ, আর বাংলার পক্ষে ছিল মোহনলাল। এই মোহনলালের কথা আমরা অনেকেই কিন্তু মনে রাখি না, তাই না? এই মোহনলাল কিন্তু অনেক, আমরা ওই যে যে মীর জাফর যে যে মানে কি নবাবের বিরুদ্ধে ছিল, যে বিশ্বাসঘাতকতা করছে, তার নামটা মনে আছে, কিন্তু নবাবের পক্ষে যে জীবন দিয়ে লড়ছে তার নাম মনে নাই, সেটা হচ্ছে মোহনলাল। আর বাংলার সেনাবাহিনীর ভ্যানগার্ড ছিলেন, ভ্যানগার্ড মানে একটা ধরেন সেনাপ্রধানের মতো, মীর মদন। তাহলে মীর মদন এবং মোহনলাল ওরা কিন্তু নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই, ওরা যুদ্ধ করছে। আর অশ্বারোহী ছিল এই যে মীর জাফর, মীর জাফর ছিল অশ্বারোহী, কিন্তু মীর জাফর তো তার সৈন্য নিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। বাংলার পক্ষে যুদ্ধ করেন ফরাসি সেনাপতি সিন ফ্রে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বাংলার মানে বাংলার পক্ষে মূল সেনাপতি যে ছিল সিরাজউদ্দৌলা সেনাপতি, তার নাম ছিল মোহনলাল। আর বাংলার সেনাবাহিনীর বনগার্ড ছিল মীর মদন। বাংলার পক্ষে যুদ্ধ করছে যে ফরাসি মানে ফ্রান্সের যারা ওরা সেনাপতি, ওরা ছিল সিনফ্রে। সিনফ্রে ছিল ফরাসি বাহিনীর সেনাপতি। এই তিনজন মিলে একটা শক্তিশালী যুদ্ধ পরিচালনা করছিল, কিন্তু মীর জাফর তো সব গোলাই দিল। তো সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করা সেনা সদস্য হচ্ছে মীর জাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ। মীর জাফর ছিল অশ্বারোহী, রায়দুল্লভ, এয়ার লতিফ, তার মানে তিনজন, মীর জাফর, রায়দুল্লভ, এয়ার লতিফ। আমি এই মীর জাফর কেন এখানে মানে কি বলে, এই যে কেন সে এখানে বিশ্বাসঘাতকতা করলো, এটার পিছনে একটা শুনছিলাম যে মীর জাফর ছিল তার কোন এক ফুফুর জামাই, মানে মীর জাফরের সাথে তার সম্পর্ক ছিল পারিবারিকভাবে। তো এই যে ওই সময় ফ্রান্স বা বিভিন্ন জায়গা থেকে ওরকম নর্তকী বলে, নর্তকীদেরকে নিয়ে আসতো নবাব, মানে মহলে বিভিন্ন নাচ গান করার জন্য। তো এই মীর জাফর সে ওখানকার এক নর্তকীরে তার ভাল লাগে গেছে, সে বিয়ে করতে চাইছিল। এখন তাকে সে যদি ওই নর্তকীকে বিয়ে করে, তাহলে তো তার এই কি বলে তার যেই মানে তার তার যেই সেনা পদ সেটা তো হারিয়ে যাবে। তাকে দেখা গেছে সিরাজউদ্দৌলা ফাঁসি দিয়ে দিবে এরকম। পরে সে নবাবের ভয়ে, তার চাকরি হারানোর ভয়ে সেই কাজটা করতে পারে নাই, ওই নর্তকীকে বিয়ে করতে পারে নাই। তো পরবর্তীতে এই জন্য সে মনে মনে শখ করছিল যে কিভাবে নবাবকে পরাজিত করে সে নিজেই সিংহাসনে বৈশা ওই নর্তকীকে বিয়ে করা যায়। পরবর্তীতে যখন নবাবের সাথে সিংহাসনে, যখন নবাব সিংহাসন হারাইলো, বাংলায় যখন ইংরেজরা জয়ী হইল, তখন ওই বুড়া বয়সে, এই বুড়া বয়সে ওই ফরাসি ওই সেই ব্রিটিশ নর্তকীদেরকে, ওখান থেকে এক নর্তকী তাকে বিয়ে করছে। এই হলো সম্রাট মানে মীর জাফর, বুঝছেন? তো এই জন্য বলে যে মীর জাফরগিরি করার পিছনে একটা নারী জড়িত। ঠিক আছে, এইটা ইতিহাস, এটা বইপত্রগুলোতে নাই, কিন্তু আমি এটা নিয়ে একটা ইয়ে পড়ছিলাম, বিস্তারিত পড়ছিলাম, সেখানে আমি পাইছিলাম, যেটা হলো ডিপ একটা থিওরি আর কি। তো রায়দুল্লভ আর একটা হচ্ছে ইয়ার লতিফ খান, ওরা সবাই বিশ্বাসঘাতকতা করে। তাহলে মীর জাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ খান। আর বাংলার পক্ষে সেনাপতি মোহনলাল, ভ্যানগার্ড ছিলেন মীর মদন। আর বাংলার পক্ষে যুদ্ধ করেন ফরাসি সেনাপতি সিনফ্রে। এগুলা কিন্তু নতুন নতুন তথ্য, এগুলা কয়জন আগে জানতেন? এরপর আমরা দেখলাম যে সিরাজের পক্ষে লড়ে যাওয়া সেনা সদস্য মীর মদন, মোহনলাল, ওই যে মীর মদন, মোহনলাল, ওরা সেনাপতি। এবং যুদ্ধের কারণ কি? যুদ্ধের কারণ হচ্ছে এই যে ইংরেজরা এই নবাব এবং দিল্লির সালতানাত যারা ছিল ওদের ভুলে, ইংরেজরা ওদের প্রশ্রয় টশ্রয় পায়, ওরা এখানে এমন ব্যবসা শুরু করছে,
ব্যবসা ফুলে ফেঁপে উঠছে, কিন্তু নবাবকে কোনো কর দিতেছে না। মানে নবাবকে কোম্পানির কর না দেওয়া, কোম্পানি কর্তৃক দস্তকের অপব্যবহার, কোম্পানি যে দস্তক দিছে ওদেরকে, যেই চুক্তিনামা সেটার অপব্যবহার করছে। আলিবুদ্দি খানের সাথে ইংরেজদের চুক্তিভঙ্গ। আলিবুদ্দি খান কিন্তু খুব শক্তিশালী একজন ইয়ে ছিল। তো যখন আলিবুদ্দি খান যখন মারা গেল, তখন ইংরেজরা চিন্তা করলো, আচ্ছা যাক, আমরা তো বাইচা গেছি, ঠিক আছে, আলিবুদ্দি খানের সময় তো অনেক কিছু পারি নাই, এখন সিরাজ তো ছোট, হ্যাঁ, ওকে ওর মতো করে ইয়ে করা যাবে। এই জন্য তারা আলিবুদ্দি খানের যেই চুক্তিটা, এটা কিন্তু মানতো না। এই জন্য সেই ইংরেজদেরকে দমন করার জন্য এই যুদ্ধটা শুরু করছে, এবং সে দমন করতে পারতো। মাত্র ৩,০০০ সৈন্য ছিল ওদের, আর নবাবের সৈন্য ছিল ৫০,০০০। কিন্তু ষড়যন্ত্রের জন্য নবাব হারিয়ে গেছিল। নবাব সিরাজউদ্দৌলা ২৩শে জুন ১৭৫৭ সালে ইংরেজদের কাছে পলাশির যুদ্ধে পরাজিত হন। আচ্ছা, এইবার প্রথম সবাইকে বিশ্বাস করছে, এই জন্য ঠকছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম সময় বিশ্বাস করছিল তাকে। তো ও তো জানতোই না, নবাব তো জানতো না যে মির্জাফর যে এরকম বিশ্বাসঘাতকতা করবে। আপনার শত্রুকে তো মির্জাফর বলা হয় না, শত্রু তো মির্জাফর না, শত্রু তো শত্রুই। মির্জাফর হইলে আপনার পাশে পাশে থাইকা, আপনি যাকে বিশ্বাস করবেন আপনার পাশে থাইকা আপনাকে জড়ায় ধরবে, পিছন থেকে ছুরিটা মারি দিবে, ঠিক আছে, এটাকে বলা হয় মির্জাফর। তো ও তো এমন ভাবে চলছিল নবাবের সাথে যে নবাব তো বুঝেই না যে ওই কাজটা করবে। তো নবাবের হত্যাকারী হইলেন, অনেক বুঝতে শাস্তিও দেয় নাই। হ্যাঁ, মির্জাপুর অনেক ভুল করছিল, শাস্তিও দেয় নাই, মাফ করে দিছে, তাহলে তো ওকে ঠকাবি। ও মির্জাফর কি যুদ্ধের সময় নাকি পরে? না না, আগেই অনেক ভুল করছিল, তখন ওকে শাস্তি দিবে না, ও রাজা হয়, নবাব হয়, হুম, মাফ করে দিছিল, নরম সরম ছিল না। হ্যাঁ, ওই মির্জাফরকে ওরকম শাস্তি টাস্তি দেয় টায় নাই। আত্মীয়তা সেই জন্য। আত্মীয় ছিল যে আমি হ্যাঁ, কিছুক্ষণ আগে বললাম, আর ফুফির ঘসেটি বেগম ফুফির ছিল ওকে সাপোর্ট করার জন্য, ওই জন্য। হ্যাঁ, ঘসেটি বেগম। আর তাছাড়াও তো আত্মীয়ের জন্য আর কিছু করতে পারে নাই। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো এগুলো ফুল ইতিহাস জানি না। আমরা তো জান্নাতুল তুহা, উনি তো হলো ইতিহাসের ছাত্রী। তো মীর জাফরের পুত্র মীর জাফরের পুত্র ছিল মিরন, এই মিরানের নির্দেশে আহ কি এটা গোলা নামক স্থানে, কি ভগবান গোলা নামক স্থানে, মোহাম্মদী বেগ তাকে হত্যা করে। এই মোহাম্মদী বেগ ছিল তার আশ্রিত একজন লোক, তাকে খাওয়ায় পরায় বড় করছে। সেই আমাদের এই আহ, বাংলার শেষ স্বাধীন নবাব আমাদের সিরাজউদ্দৌলাকে হত্যা করলো। মোহাম্মদী বেগ ভগবান গোলা নামক এক স্থানে, বলা হয় যে তাকে হত্যা করার পর তার লাশটাকে ঘোড়ার গাড়িতে পিছনে বেঁধে সারা রাজ্যে বা ওখানে মুর্শিদাবাদ ঘোরানো হয়েছিল। বাংলার মানুষকে দেখাইছে যে তোমরা যদি বিদ্রোহ করো আমাদের সাথে, তাহলে এর পরিণতি এরকমই হবে। কিন্তু বলা হয়েছে যে ওই সময় বাংলার মানুষ যদি, যেই মানুষরা ওখানে যুদ্ধটা দেখছিল, ওরা সবাই যদি এটার প্রতিবাদ করতে, এই যে আমরা যেরকম একটা গণ আন্দোলন হয়েছিল, ওই সময় বুঝে নাই। ওই সময় নবাবের প্রতিও আবার বাংলা জনগণের কিছুটা ক্ষোভ ছিল নাকি, ওই সময় দ্রব্যমূল্য ওইটা সেটা মিলিয়া একটু ইয়ে ছিল, মানে চিন্তা করলো দূর, যা করে করুক, ওই যে হাসু আবার মতো আরে, যে হাসু আবার যেমনে চালায় চালাক। পরে যখন এবার স্টুডেন্টরা সবাই মিলে এটার একটা, যখন হাসু আবার মানুষ মারা শুরু করলো, তখন এবার সবাই বিরুদ্ধে লাগছে, বুঝছেন। তো এই জন্য আসলে বাঙালিরা সমস্যা হচ্ছে এগুলো খুব অলস জাতি, বুঝছেন। বাঙালিদেরকে পিছন থেকে গুতা একটা না মারলে বাঙালি ওইটা দাঁড়ায় না। দেখবেন যে এরকম কতগুলা গরু আছে একদম খায়া টায়া মোটা হয়ে যায়, তো পরে বসে থাকে, এটারে আপনি লাথি মারলেও উঠে না, পরে পিছন থেকে একটা বাঁশ দিয়ে বাড়ি দিতে হয়, ব্যাট দিয়ে বাড়ি দিলে তখন এটা ওঠে। তো বাঙালির সমস্যা হচ্ছে এটা, যে ওই সময় বাঙালিরা বোঝে নাই যে সিরাজউদ্দৌলার এই পতনের পরে যে তাদের কি অবস্থা হবে, ইংরেজরা যে কি করবে, ঠিক আছে। বলা যায় $1 ট্রিলিয়ন ওই সময়ের সম্পত্তি এখান থেকে নিয়ে গেছে। ইউরোপ হচ্ছে এমন একটা দেশ যারা সব জায়গায় উপনিবেশ করে করে সবাইকে ধ্বংস করে সবার জিনিসপত্র কায়রা নিয়ে তারা বড় হচ্ছে। তো এই হলো। তো এরপর হচ্ছে আমাদের মীর কাসিম। তো মীর কাসিম ছিল মীর জাফরের জামাতা, বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব তিনি পালন করছিল। তো এরপরে এরপরে মানে মীর জাফরকে বসাইছিল বাংলা সিংহাসনে। তো এরপরে পরবর্তীতে এখানে শেষমেশ তাকে নামায় আবার মীর কাসিমকে বসাইছে। তো মীর কাসিম ছিল তার জামাই, কিন্তু সে সর্বপ্রথম স্বাধীন চেতা নবাব ছিল। খেয়াল করেন, বাংলায় এখন পর্যন্ত সার্বভৌমত্ব ছিল, তখন পর্যন্ত মীর কাসেম পর্যন্ত। তো মানে ওরা ফুতুল নবাব বসাইছে বসাইছে আর কি।
কিন্তু বাংলার সার্বভৌমত্ব তখনও ছিল, কিন্তু মীর কাসেম তখন দেখলো, এখন উনি সর্বশেষ একটা চেষ্টা করলো বাংলার সার্বভৌমত্বকে আবার ফিরিয়ে আনার জন্য, বাংলাকে আবার স্বাধীন করার জন্য। তখন বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন এই মীর কাসেম। তো উনি বক্সারের যুদ্ধ করছে 1764 সালে। বাংলার সার্বভৌমত্ব রক্ষার শেষ চেষ্টা, তাহলে বাংলার সার্বভৌমত্ব রক্ষার শেষ চেষ্টাটা করছে মীর কাসেম 1764 সালে। তো জোট হিসেবে মীর কাসেম ছিল বাংলার নবাব, তিনি একটা জোটবদ্ধ করছে, জোটবদ্ধ শক্তি নিয়ে এসে চাইছিল যে ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য। মীর কাসেম বাংলা নবাব ছিল, নবাব সুজাউদ্দৌলা। অযোধ্যা নামক স্থানের নবাব ছিল নবাব সুজাউদ্দৌলা। আর সম্রাট শাহ আলম ছিল দিল্লির সম্রাট। দিল্লির সম্রাট শাহ আলম, এই তিনজন মিলে একটা কি মেজর আর বিরোধী পক্ষ ছিল ইংরেজদের মেজর মনরো। তাহলে মেজর মনরো ছিল বক্সারের যুদ্ধের মানে কি সেনাপতি, বিরোধী পক্ষ। আর এখানে কাসিম এবং সুজাউদ্দৌলা দিল্লি সম্রাট শাহ আলম, এই তিনজনে মিলে একটা জোট করলো। জোট করার পরে সেই জোটে কিন্তু তারাও কিন্তু হারিয়ে গেছে, এই যে এক নজরে নবাবগণ। কিন্তু এই যুদ্ধে, বক্সারের যুদ্ধে সে কিন্তু হারিয়ে গেল। তো এরপরে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খান, শেষ নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন, বাংলার শেষ নবাব নিজামউদ্দৌলা। একটা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা, আর বাংলার শেষ নবাব ছিল নিজাম উদ্দিন, এই নাকি নিজামদৌলা। এই নিজামদৌলা সে কিন্তু স্বাধীন ছিল না, ও তো ছিল ইংরেজদের আন্ডারে। তো শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। এবং বাংলার শেষ স্বাধীন চেতা নবাব, খুব গুরুত্বপূর্ণ, বাংলার স্বাধীন চেতা নবাব ছিল মীর কাসিম, যে বক্সারের যুদ্ধে যুদ্ধের আয়োজন করছিল, তাকে বলা হয় স্বাধীন চেতা নবাব। সে কিন্তু ইংরেজদের নবাবই ছিল, কিন্তু তার মধ্যে স্বাধীনতার একটা তামান্না ছিল। এবং বাংলার শেষ নবাব যিনি নিজামদৌলা, আর শেষ স্বাধীন নবাব হলো সিরাজউদ্দৌলা, প্রথম নবাব হলো মুর্শিদ কুলি খান। এবার আমরা একটু দেখি, রিক্যাপ করি। হ্যাঁ, তো রিক্যাপে কি আছে? সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেন কে? বলেন তো, ঢাকাকে সর্বপ্রথম রাজধানী করেন কে? কয়জন আছেন? সুবেদার ইসলাম খান সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেন। ঢাকা গেট নির্মাণ করছে কে? মীর জুমলা। চট্টগ্রামের নামকরণ ইসলামাবাদ কে করে? শায়েস্তা খান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। আর কি এই যে কি করতলব খান মসজিদ কে নির্মাণ করেন? তাও মুর্শিদ কুলি খান। করতলব খান মসজিদ, এটা দেখাইছিলাম, ওই যে সামনে টেন্টিনা দিয়ে রাখছিল। বড় কাটরা নির্মাণ করছে শাহ সুজা। আচ্ছা, এরপর কি স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, তো এরপর আমরা, হ্যাঁ হ্যাঁ, এখানে তো মুঘলদের একটু খাবার টাবার ছিল, এই খাবারগুলো গেল কোথায়? এই যে দেখেন, আমরা এখন অনেক পড়াশোনা করছি, এই হলো মুঘলদের খাবার, সবগুলো এখানে আনি নাই। তো এই মুঘলদের খাবারগুলো এখন খাবেন, ঠিক আছে? অনেক মানে এই যে মুঘলদের তো যে অবদানটা ছিল, তারা তো খাবার দাবারে খুব ভালো অবদান ছিল, আমাদেরকে খাদ্য রসিক বানাইছে মুঘলরা। এই মুঘলদের খাবার দাবার আমাদের খাওয়া দরকার আছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। এবং আমরা এরপরে ইয়েতে যাইতে পারি। এরপরে আমরা এটা সলভ করব। এখন সলভ করার মতো টাইম আসলে আজকে নাই, তো আজকে এতটুকু থাকুক। আপনাদেরকে মুঘল খাবার একটু দেখাই। আর খিদা লাগলে খাইতে হবে না? এতক্ষণ ক্লাস করলেন, আমার দেখে মুঘল খাবার দেখে ভালোই লাগছিল। আচ্ছা, তাহলে এখন আমরা একটু রিক্যাপ তো করলাম কিছুটা। এখন এখান থেকে যে প্রশ্নটা পলাশী যুদ্ধ নিয়ে, সেটা তো পলাশী যুদ্ধ নিয়ে আমরা একদম ডিটেলস বলছিলাম, যে এই হইলো আমাদের এই মুঘলদের খাবার।
বুঝছেন? এখন যাদের খিদা-টিদা লাগছে একটু খান, সমস্যা নেই। এগুলো হচ্ছে মুঘলদের খাবার-দাবার। এখানে কি, কি আছে? আচ্ছা, আরেকটা ঘটনা আছে। মুঘলরা কিন্তু ইয়া মানে মুঘলরা এই যে সিঙ্গারা যেটা, এটা কিন্তু মুঘলদের থেকে আসছে। তো সিঙ্গারা হচ্ছে ওরা কি করতো মুঘলরা সিঙ্গারার মধ্যে মাংস দিত। তা আমরা বাঙালিরাও চিন্তা করলাম আমরাও সিঙ্গারা খাবো। এখন আমরা তো গরিব, ঠিক আছে? এই জন্য আমরা আর সিঙ্গারার মধ্যে আর মাংস দিতে পারি না। পরে বাঙালিরা বুদ্ধি করে বাইর করলো যে এই আলু আলু দিব সিঙ্গারার মধ্যে। তো সিঙ্গারার মধ্যে আলু দিয়া এরপর এরপর আমরা সিঙ্গারা খাই। আসলে সিঙ্গারার মূল হলো এটার মধ্যে মাংস থাকবে। আর এই তাহলে আলু নিয়ে আসছে কারা? আলু নিয়ে আসছে পর্তুগিজরা। এই পর্তুগিজরা বাংলাদেশে আমাদের এদিকে তো কলিজা দেয়। হ্যাঁ? আমাদের এদিকে সিঙ্গারার ভিতরে কলিজা দেয়। ও কলিজা দেয়। আচ্ছা, আচ্ছা। তো এখানেও মাঝে, মাঝে বাদাম-টাদাম ওইটা সেটা দেয়। তো এখানে বলছে যে এই পর্তুগিজরা বাংলাদেশে আলু নিয়ে আসছে। তো এখন পর্তুগিজরা বলল যে বাঙালি খয়রাতি তোরা তো আর সিঙ্গারার মধ্যে মাংস দিয়ে খাইতে পারবি না। এখন আমরা আলু যেগুলো আনছি আলু দিয়ে খা। তো এখন সেই ক্ষেত্রে আমরা এই তবে বলা হয়তো যে খাদ্যাভ্যাসের মধ্যে মুঘলরা ছিল সবচাইতে সেরা। বুঝছেন? তো যাই হোক আজকে আমাদের আমি এতটুকু আলু তো পাই নাই। হ্যাঁ? না আলু খাইছি। সিঙ্গারা ভিতরে। একটা কাগজ প্লে করেন। বুঝলাম না। সময় থাকলে একটা কাউট প্লে করেন, সবাই মিলে সলভ করি। ও কাহুত। আজকে না ওই যে ইংলিশটা ধরার কথা ছিল, ও হ্যাঁ, 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 ওটা বললি। ইংলিশটা ধরতে হবে তো। ইংলিশ কথা মনে করাই দিছে। চলেন তাহলে ইংলিশটা আমরা একটু ও